কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার গড়ার চেষ্টা করে, সেটা খুবই উচ্চাভিলাষী প্রজেক্ট হতে যাবে। কারণ তাদেরকে অনেকগুলো গন্ডগোল সামলাতে হবে। রাহুল গান্ধী খাগড়ায় প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু ইঙ্গিতটা তাই যে আমরাও সরকার গঠন করতে পারি। কিন্তু আমার কাছে এটা বোধগম্য না, এত পিছিয়ে থেকে কি করে তারা সরকার গঠনের চিন্তা করছে। সেটা হচ্ছে 1984 সালে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাজীব গান্ধী যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন, তখন উনি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। তারপরে 30টা বছর ভারতবর্ষে কোনো সরকার গঠন হয়নি যারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। প্রথমে একটু স্পষ্ট করে দিই যে রাহুল গান্ধী কিন্তু কোথাও সরাসরি বলেননি যে ইন্ডিয়া জোট বা কংগ্রেস সরকার গঠন করবে। তিনি যেটা বলেছেন যে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে যা বলার বলবেন। এমনিতেই কংগ্রেসের হাতে সরকার গড়ার আঁকড়া বা নম্বর নেই। এই কংগ্রেসই হিন্দুত্ব, হাফ হিন্দুত্ব, কোয়ার্টার হিন্দুত্ব করে তারা সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দিয়ে সারা ভারতে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছিল। এবং সেইটাই যখন দেখলো যে এই সাম্প্রদায়িক বাতাবরণটা কাজে লাগে, সেইটাকেই কিন্তু আরএসএস কাজে লাগাচ্ছে বিজেপির মাধ্যমে। নীতিশ কুমার মানেই সব অনিশ্চয়তা। উনি কখন কোন দিকে থাকেন কেউ জানে না। বাট এক সময় এনডিএতে ছিলেন, ইন্ডিয়াতে ছিলেন। ইন্ডিয়া জোটের যে প্রথম বৈঠক, সেটা নীতিশের উদ্যোগে হয়েছিল পাটনাতে। মানে ইন্ডিয়া জোটের ফাউন্ডার বলা যায় তিনি, এখন এনডিএ মানে বিজেপির সঙ্গে। ফলে নীতিশ কুমারকে বিশ্বাস করা যায় না। আজ সকালে যেমন একই ফ্লাইটে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব গেছেন দিল্লিতে পাটনা থেকে, এবং ইন্টারেস্টিংলি দুজন দুজনের শত্রু। এবং তেজস্বী যাদব যে কোনো মুহূর্তে বিজেপির সঙ্গে যেতে পারে, এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার নীতিশ কুমার চলে যেতে পারে ইন্ডিয়া জোটে। ফলে সবটা হচ্ছে ইফস অ্যান্ড বার্ডস এর গল্প। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকাল বেলায় মমতা ব্যানার্জি যে ভাইপো, তিনি যাচ্ছেন দিল্লি। হয়তো এই কথাটাই বলবেন যে তৃণমূল বাইরে থেকে সমর্থন দেবে। আসলে তৃণমূল খুব পরিষ্কার নয় যে ইন্ডিয়া জোট সরকার গঠন করলেও তা কতটা স্থায়ী হবে। গতকাল রাহুল গান্ধী তিনি বলেছেন যে তারাও সরকার গঠন করতে চান। আহ, এবং অন্যদিকে তো নরেন্দ্র মোদী ভিক্টোরি সাইন দিয়ে তিনি সরকার গঠন করছেন বলে দাবি করেছেন। সো যদি মানে রাহুল গান্ধী কিভাবে সরকার আসলে গঠন করতে পারবেন বলে আপনার মনে হয়? ওনার দাবিটা বা তো ওনার প্রত্যাশাটা কিভাবে সম্ভব? প্রথমে একটু স্পষ্ট করে দিই যে রাহুল গান্ধী কিন্তু কোথাও সরাসরি বলেননি যে ইন্ডিয়া জোট বা কংগ্রেস সরকার গঠন করবে। তিনি যেটা বলেছেন যে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে যা বলার বলবেন। এমনিতেই কংগ্রেসের হাতে সরকার গড়ার আঁকড়া বা নম্বর নেই। হতে পারে অনেক অঙ্ক আছে, যে অঙ্কে হতে পারে, যেমন ধরুন গিয়ে নীতিশ কুমার যদি এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে আসে, অলরেডি শরদ পাওয়ার তাকে উপপ্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়ে রেখেছেন। আর জানেন তো, নীতিশ হুম, হুম, কুমার মানেই সব অনিশ্চয়তা। উনি কখন হুম, কোন দিকে থাকেন কেউ জানে না। হুম, বাট এক সময় এনডিএতে ছিলেন, ইন্ডিয়াতে ছিলেন। ইন্ডিয়া জোটের যে প্রথম বৈঠক, সেটা নীতিশের উদ্যোগে হয়েছিল পাটনাতে। মানে ইন্ডিয়া জোটের ফাউন্ডার বলা যায় তিনি, এখন এনডিএ মানে বিজেপির সঙ্গে। ফলে হুম, নীতিশ কুমারকে বিশ্বাস করা যায় না। আজ সকালে যেমন একই ফ্লাইটে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব গেছেন দিল্লিতে পাটনা থেকে, এবং ইন্টারেস্টিংলি দুজন দুজনের শত্রু। এবং তেজস্বী যাদব যে কোনো মুহূর্তে বিজেপির সঙ্গে যেতে পারে, এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার নীতিশ কুমার চলে যেতে পারে ইন্ডিয়া জোটে। ফলে সবটা হচ্ছে ইফস অ্যান্ড বার্ডস এর গল্প। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, যিনি কিনা ক্ষমতায় এসেছিলেন মুসলিমদের জন্য 5% সংরক্ষণের কথা বলে, তিনি যদি আজকে বিজেপির সঙ্গে যান এবং সেক্ষেত্রে কি করে মুসলিমদের জন্য 5% সংরক্ষণ কার্যকর করবেন, সেটা নিয়ে বড় প্রশ্ন উঠে আছে। যদিও চন্দ্রবাবু নাইডু আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন, ফলে রাজ্যে আঞ্চলিকভাবে সংখ্যালঘুদের, অন্যান্য অনগ্রসর জাতি দেখিয়ে একটা রিজার্ভেশনের জায়গা আছে, কিন্তু সেই জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, আইন চেঞ্জ করতে হবে। ফলে অনেক কিছু ইফস অ্যান্ড বার্ডস আছে। আর ছোট ছোট যে গল্পগুলো আছে এর মধ্যে, ইন্ডিয়া জোটের মধ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে রেখেছেন যে উনি বাইরে থেকে সমর্থন দেবেন। তার 29টা সাংসদ আছে, উনি বাইরে থেকে আজকে সমর্থন দেবেন, এটা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকাল বেলায় মমতা ব্যানার্জি যে ভাইপো, তিনি যাচ্ছেন দিল্লি। হয়তো এই কথাটাই বলবেন যে তৃণমূল বাইরে থেকে সমর্থন দেবে। আসলে
তৃণমূল খুব পরিষ্কার নয় যে ইন্ডিয়া জোট সরকার গঠন করলেও তা কতটা স্থায়ী হবে। এখানে একটা ছোট অঙ্ক আমি আপনাকে বলি, সেটা হচ্ছে 1984 সালে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাজীব গান্ধী যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন, তখন উনি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। তারপরে 30টা বছর ভারতবর্ষে কোনো সরকার গঠন হয়নি যারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সবই হয়েছিল মিলিজুলি সরকার। 2014 যখন নরেন্দ্র মোদী এলো, তখনই তাদের হাতে প্রথম এলো যে তারা একক সংখ্যাগরিষ্ঠ দল। ফলে মিলিজুলি সরকার 30 বছর দেখেছে ভারত। ফলে মিলিজুলি সরকার ইন্ডিয়া জোটের হতেই পারে, হতেই পারে। কিন্তু কেন বলছি বিজেপি এতটা নিশ্চিত? কারণ চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে। নীতিশ কুমার যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। তেজস্বী যাদবকে তার বাবাকে বাঁচাতে হবে, বোনদের বাঁচাতে হবে। যিনি সাংসদ হয়েছে মিশা ভারতী, তিনি কিছু জায়গায় জেলে ছিলেন। লালু প্রসাদ যাদব কিছু জায়গায় জেলে ছিলেন। ফলে তেজস্বী যাদবেরও কিছু পলিটিক্যাল কম্পালশন থাকে, কারণ আপনি বুঝতেই পারছেন যে দল কেন্দ্রে থাকবে তার হাতেই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে। ফলে ডিস্টার্ব করার জায়গা তো থাকেই। আপনি ওকে। দেখুন না, কেজরিওয়াল, কেজরিওয়াল তো জেলে। ভোট ভোট ভোটে প্রচার করলেন, আবার জেলে জেলে চলে গিয়েছেন। আইনটা তো একটা আইন আছে। ফলে সেই জায়গা থেকে এই যে বিটুইন দ্য লাইন, লাইনের মধ্যে যে গল্পগুলো আছে সেগুলো স্পষ্ট হবে আজ বিকালের পর থেকে। জি, আমি একটু মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। মাহবুব ভাই, আপনি পার্থ দাদার কথা শুনলেন, আমার প্রশ্ন শুনেছেন, আমি আপনার ভিউটা একটু শুনতে চাচ্ছি। আমার কাছেও বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে খুব স্পষ্ট করে না বললেও কাল প্রেস কনফারেন্সটা দেখলাম, রাহুল গান্ধী খাগড়ের প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু ইঙ্গিতটা তাই যে আমরাও সরকার গঠন করতে পারি। কিন্তু আমার কাছে এটা বোধগম্য না, এত পিছিয়ে থেকে কি করে তারা সরকার গঠনের চিন্তা করছে। যেটা পার্থ বললেন যে এখানে মানে নীতিশ, এখানে টিডিপির চন্দ্রবাবু নাইডু এদের, এবং এরপরে আরো অন্যান্য ছোট ছোট দল আছে, তারপরে কিছু ইয়ে আছে, স্বতন্ত্র প্রার্থী আছে। কিন্তু এত পিছিয়ে থেকে আসলে সরকার গঠন করা, এটা আমার কাছে মনে হয় খুবই উচ্চভিলাষী একটি প্রকল্প। আসলে এটা কোনো মানে কার্যকর হবে না, এটা মানে আসলে এটা মুখ দেখবে না, এটা বাস্তবের মুখ দেখবে না। কাজেই আমি এটা ইন্ডিয়া। আমি আরেকটু যেটা মানে আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, পার্থ দাদাও যদি উত্তর দেন, যে এর আগে তো ধরেন রাজ্য সরকারগুলোতে দেখা গেছে যে কেনা বেচার একটা বিষয় ছিল, এখন কেন্দ্রে কখনোই হয়নি। এবার কি এই ধরনের কোনো ইয়া হতে পারে? মানে আহ, কংগ্রেসের এই কথার ভিত্তিতে কি আপনার আমার এই কাছে ধরনের কিছু আমার কাছে ইঙ্গিত মনে মনে হয় হচ্ছে? আমার কাছে মনে হয় রাজ্য স্তরে এই ঘোড়া কেনা বেচার ব্যাপারটা কিন্তু ছিল, কিন্তু আমার কেন্দ্রীয় স্তরে ওইভাবে ছিল না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে মানে কংগ্রেস মানে ওই পথেই হাঁটছে। এবং এই কথা সত্যি, কংগ্রেস হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন দল। এই প্রাচীন দল মানে ভারতে যা কিছু খারাপ তার সূচনা কিন্তু এই এই কংগ্রেসই করেছে। যেমন আজকে ভারত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে, ধর্মনিরপেক্ষতা মানে ফিরায় আনার জন্য লড়াই করতে হচ্ছে। কিন্তু কার্যত কি, কার্যত এই কংগ্রেসই হিন্দুত্ব, হাফ হিন্দুত্ব, কোয়ার্টার হিন্দুত্ব করে তারা সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দিয়ে সারা ভারতে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছিল। এবং সেইটাই যখন দেখলো যে এই সাম্প্রদায়িক বাতাবরণটা কাজে লাগে, সেইটাকেই কিন্তু আরএসএস কাজে লাগাচ্ছে বিজেপির মাধ্যমে। কাজেই কংগ্রেস তো মানে যদি এইবার সেই ঘোড়া কেনা বেচার পথ ধরে, আমি বিস্মিত হব না। তবে আমার কাছে মনে হয় না এটা সফল হবে। এই দাদা, এই ব্যাপারটা বিষয়ে পার্থ কি আরো আপনি ভালো কিছু বলতে চান? পার্থ আরো ভালো। মানে দেখুন, ঘোড়া কেনা বেচা রাজ্য স্তরে হয়, কেন্দ্র হয়েছে। এ দেশ তাও প্রত্যক্ষ করেছে। আমাদের এই গত কয়েক দশকের মধ্যে কেন্দ্রে সাংসদ কেনা বেচা হয়েছে, অভিযোগ উঠেছে, ব্যাগ ব্যাগ ভর্তি টাকা ভারতবর্ষ দেখেছে টিভির পর্দায়। সেসব হয়েছে, ব্যাগ ভর্তি টাকা তো একসময় দেখেছে আমাদের এই ভারতবর্ষ। সেটা গল্প না। কিন্তু আপনি বলছেন যে এর বাইরেও একটা অঙ্ক থাকে। ধরুন কি, আমি আপনার দলে সরাসরি বললাম না যে আমি আপনাকে সমর্থন করি, কিন্তু লোকসভাতে যখন আস্থা ভোট হলো, আমি যদি অ্যাবস্টেন করে যাই, মানে সরে যায়, ভোট না দিই, আমার দলে যে কেউ ভোট না দেয়, সে তো এক অর্থে পরোক্ষভাবে সমর্থনই হলো। আজকে যেরকম মমতা ব্যানার্জি বললেন যে আমি ইন্ডিয়া জোটকে সাপোর্ট করি, বললেন, যখন আস্থা ভোট হলো, ইন্ডিয়া জোটকে সাপোর্ট বলে আমাদের এই ইস্যুতে আমাদের প্রতিবাদ আছে বলে তারা অ্যাবস্টেন করলো বা
সে সময় ভোটে ভোট দিল না, সে তো পরোক্ষভাবে বিজেপির পক্ষে চলে গেল বা কংগ্রেসের পক্ষে চলে গেল। উল্টো এভাবেও কেনাবেচা হয়। ফলে কি তালিকা হবে বা কি পদ্ধতিতে হবে সেটা এখন ইম্পর্টেন্ট। তবে একটা কথা মাহবুবা ঠিকই বললেন যে যদি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার করার চেষ্টা করে, সেটা খুবই উচ্চাভিলাষী প্রজেক্ট হতে যাবে। কারণ তাদেরকে অনেকগুলো গন্ডগোল সামলাতে হবে। এক হচ্ছে কংগ্রেস 100 বেশি আসন পায়নি। দুই, যেসব ছোট ছোট শরিক তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা দেবে, ট্যান্ট্রাম যাকে বলে, সমস্যায় ফেলা, তারা দল বদলের সম্ভাবনা থাকে, জোট বদলের সম্ভাবনা থাকে। প্লাস এর বাইরে যেটা একটা অঙ্ক থাকছে, এদের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। আপনি দেখেন যে যারা এই মুহূর্তে ইন্ডিয়া জোটে আছে তাদের বড় অংশ দুর্নীতিগ্রস্ত। আজ কংগ্রেস যদি ক্ষমতায় আসে, দেশে যে অর্থনীতি, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে জাত ভিত্তিক গণনা করবে, যা কার্যত অসম্ভব। বলছে সমস্ত মহিলাদের 1 লাখ টাকা করে দেবে। আপনি ভাবতে পারছেন এই দেশে প্রায় 50-60 কোটি মহিলা, তাদের যদি 1 লাখ টাকা করে দেওয়া হয়, কি বিশাল অঙ্কের টাকা তাদের ঘাড়ে চাপবে। ফলে প্রতিশ্রুতি দেওয়া আর বাস্তবায়ন করা দুটো সত্যি নয়, কঠিন বিষয়। প্লাস সুধর্মের ভিত্তিতে সংবিধান বাঁচানোর জন্য কেউ লড়ছে না। কিসের সংবিধান? এরা মুখে একটা এজেন্ডা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে। সংবিধান বাঁচানোর লড়াই, আপনি বলুন তো, এই দেশে কংগ্রেস যে যে যা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, যার বিরুদ্ধে অনেক কোটি টাকা তছরূপের অভিযোগ, আমি যদি ধরেই নিই এই সবটাই বানানো গল্প, তাহলেও রবার্ট ভাদ্রা, সোনিয়া গান্ধী যিনি জামাই, তার দুর্নীতি কথা কেউ অজানা নয়, সবাই জানেন। আপনি দিল্লির লাগোয়া বিস্তীর্ণ এলাকা রবার্ট ভাদ্রা কংগ্রেসের জামানায় মালিকানা পেয়ে গেছে, বিক্রি করছেন কোটি কোটি টাকা। ফলে দুর্নীতি ইস্যু আসলে আমাদের মানুষের, সাধারণ মানুষদের, ভোটারদের কাছে যেটা হয়েছে, অপশন ছিল না কোনো। আপনি যদি খতিয়ে দেখেন, তাদের কাছে কোনো অপশন ছিল না। বিজেপির বিরুদ্ধে অপশন যেখানে যাকে যেখানে পেয়েছে আঁকড়ে ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, খাদ্য কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারিতে কোটি কোটি টাকার দুর্নীতি অভিযোগ, খোদ শিক্ষামন্ত্রী জেলে, রেশন মন্ত্রী জেলে, তা সত্ত্বেও যখন 29টা ভোট আসন পায়, তার মানে মানুষের কাছে কোনো অপশন থাকে না। তখন তার দুর্নীতির চাইতে ধর্মনিরপেক্ষতা বা আমার বাঁচা সার্ভাইভালের জন্য কাকে আমি পাবো পাশে, সেই জন্যই মুসলিম ভোট ব্যাংকের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে, জাস্ট বিজেপিকে আটকানোর জন্য। আপনি উত্তরপ্রদেশে দেখুন, সমাজবাদী পার্টি, যাদের দুর্নীতি, যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, তারা জিতে গেছে কংগ্রেসের হাত ধরে। কারণ মানুষ মনে করছে বিজেপিকে আটকাতে হলে সমাজবাদী পার্টি বা তৃণমূলকে ভোট দেওয়া দরকার। হুম হুম।